ধরুন আপনি ছুটিতে পরিবারের সাথে বোট নিয়ে সমুদ্রে ঘুরতে গেলেন। বাচ্চাদের শেখাচ্ছেন কিভাবে মাছ ধরতে হয়, সবাই মিলে খুব মজা করছেন, বার্থডে সেলিব্রেট করছেন, আরও কত কি। কিন্তু হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন সমুদ্রের পানি হাওয়া হয়ে গেছে। মানে আপনি নিজেকে সমুদ্রের তলদেশে আবিষ্কার করলেন। তো এমনই এক মুভির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার নাম সারভাইভ 2024। এখন তারা কি পারবে এখান থেকে বেঁচে ফিরতে? এমনটা হলোই বা কেন? পানি কি আবার সমুদ্রে ফিরে আসবে? জানতে হলে দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। মুভিটা শুরু হয় ক্যারিবিয়ান ওশেন নামক সমুদ্রকে দেখিয়ে। সমুদ্রটা আজ কেমন যেন অস্বাভাবিক। এই সমুদ্রের মাঝেই একটা বোটে 4 জনের একটি পরিবার ভ্যাকেশনে বেড়াতে এসেছে। সেই বোটে ছিল টম নামক এক ব্যক্তি, যার স্ত্রী জুলিয়া এবং তার 2 ছেলে মেয়ে বেন এবং কেসি। টম এবং তার ছোট ছেলে বেন ছিপ ফেলে মাছ ধরছিল। অন্যদিকে তার স্ত্রী কাউকে না বলে সমুদ্রে সাঁতার কাটতে চলে যায়। টমের স্ত্রী সাঁতার কাটতে কাটতে লক্ষ্য করে সমুদ্রের পানি যেন আজ বড়ই অস্বাভাবিক। বোট থেকে অনেকটাই দূরে সরে গেছে সে, বোটের কাছে ফিরে আসতে পারছে না। সমুদ্রের পানি তাকে ঠেলে আবারও দূরে নিয়ে যাচ্ছে। বোট ঠিক আছে কিনা টিম সেটা চেক করতে যায়। তখনই সে দেখতে পায় তার স্ত্রী সমুদ্রে প্রায় ডুবেই যাচ্ছে। টম দ্রুত বোট তার স্ত্রীর দিকে নিয়ে যায়, এরপর তাকে বাঁচিয়ে নেয়। টম সবাইকে বলে, আগেও বলেছি, এখনো বলছি, সুইমিং করার আগে সবাইকে বলে যেও, আর বোট থেকে দূরে যেও না। এরপর রাতে আমরা দেখতে পাই বেন এর বার্থডে সেলিব্রেট হচ্ছে। তারা 4 জন একসাথে অনেক মজা করছে। বেন তার পরিবারের কাছ থেকে গিফট পায়। টিম বেনকে ল্যাপটপ দিয়েছে। বেনের বোন কেসি দিয়েছে মুখোশ, আর মা তাকে দিয়েছে একটা ব্রেসলেট। তার মা তাকে বলে এটা খুশি বয়ে আনবে আর তোমায় বিপদ থেকে রক্ষা করবে। এখন দর্শক, এই লকেটটা খুশি বয়ে আনে নাকি দুঃখ, এটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। যাই হোক, বেন বলে এটা কি সত্যি? কারণ কেসি এখনো আমার পাশে আছে। কেসি বলে, আরে পাম দেওয়া বন্ধ করবে। তারা একসাথে ছবিও তোলে। এরই মাঝে কেসির বয়ফ্রেন্ড অ্যাডাম কেসিকে কল দেয়। কেসি বাইরে কথা বলতে চলে যায়। অ্যাডাম বলে, শনিবারে ফিরে আসছো তো? অনেক বড় পার্টি আছে, কিন্তু তুমি না আসলে অনেক খারাপ লাগবে। অ্যাডাম কেসিকে তাদের আবহাওয়া দেখায়। আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। কেসি সেটা দেখে অবাক হয়ে যায়। সে বলে, এমন আবহাওয়া এর আগে তো কখনো দেখিনি। হঠাৎ তাদের কল ডিসকানেক্টেড হয়ে যায়। কেসি তার বাবাকে গিয়ে বলে নেটওয়ার্ক চলে গেছে, আবহাওয়া অনেক খারাপ। তারা বাইরে এসে দেখে অনেকগুলো তিমি মাছ তাদের বোটের আশেপাশে ঘুরোঘুরি করছে। টম তাদেরকে বলে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে অ্যাট্রাক্ট করে তিমি মাছগুলো ওই দিকে যাচ্ছে, কারণ তাদের মনে হচ্ছে ওই দিকটা সেফ। মাছগুলোর ধাক্কায় বোটের কিছু অংশ খারাপ হয়ে যায়। টমকে সেটা চেক করার জন্য পানিতে নামতে হয়। একটু পরেই টম পানি থেকে বাহুতে ক্ষত নিয়ে উপরে উঠে আসে। মানে বিপদ আসতে না আসতেই কাটাকাটি শুরু হয়ে গেছে। জুলিয়া সেই কাটা জায়গাটায় সেলাই করে দিচ্ছিল। টম বলছিল যে আমি ভেবেছি আমার পেছনে কোনো জিনিস রয়েছে, যখনই আমি পেছনে ঘুরেছি তখনই কিছু একটার সাথে লেগে কেটে গেল। বেন জিজ্ঞাসা করে, কি ছিল ওটা? কোনো শার্ক ছিল? টম বলে, আমি জানি না, তবে ওটা অনেক বড় ছিল। বোটটা ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা কিছু করতে পারবো না, আমাদের এখন অন্য কারোর সাহায্য দরকার। কেসি বলে ওঠে, বেস্ট হলিডে এভার। তারা সাহায্যের জন্য চেষ্টা করতে থাকে, অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আর কেসি নেটওয়ার্ক খুঁজছিল। এমন সময় বেন তাকে ভয় দেখায়। কেসি রেগে গিয়ে বলে, তুমি এই সময় মজা করছো? বেন আসলে ছোট, তাই একদম চিল ঘুরে বেড়াচ্ছে। অনেক চেষ্টা করেও টম বোট চালু করতে পারে না। নেটওয়ার্ক না থাকার কারণে তারা কারোর সাথে যোগাযোগও করতে পারছে না। কারো সাহায্য ছাড়া তারা এই সমুদ্র থেকে বের হতে পারবেও না। বাইরে থেকে হঠাৎ আওয়াজ আসতে থাকে। বাইরে গেলে দেখতে পায় আকাশ থেকে ছোট ছোট আগুনের গোলার মতো উল্কাপিণ্ড পড়ছে। তারা বুঝতে পারে না সেগুলো আসলে কি। সেই উল্কাপিণ্ডগুলোর মধ্যে একটা তাদের বোটের পাশে এসে পড়ে। টম বলে, এগুলো অ্যাস্ট্রয়েড না, মনে তো হচ্ছে এগুলো স্যাটেলাইট। অনেকবার বোট চালু করার কারণে তাদের বোটের ইঞ্জিন থেকেও ধোঁয়া বের হচ্ছে। তাদের আশেপাশের আবহাওয়াও খারাপ হতে শুরু করে। অনেক বড় বড় ঢেউ বোটকে স্থির রাখতে দিচ্ছে না। ভেতরে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। বেনও পড়ে গিয়ে ব্যথা পায়।
টম বেন ও কেসিকে লাইফ জ্যাকেট পরিয়ে দেয় যাতে সিরিয়াস কিছু হলে বেঁচে যেতে পারে। বেন লক্ষ্য করে তার মা জুলিয়ার নাক থেকে রক্ত পড়া শুরু হয়েছে আর কেসির বমি হচ্ছিল। কেমন অস্থির একটা পরিবেশ। এমন উত্তাল এক রাতের পর শান্ত এক সকাল আসে, চারপাশ আবার শান্ত হয়ে যায়। সবার জ্ঞান ফিরলে তারা বাইরে এসে আর কোনো সমুদ্র দেখতে পায় না। তারা প্রথম দিকে ভাবে ঝড়ের কারণে তারা অন্য কোথাও চলে এসেছে। টম ভাবছিল কি করা যায়। আমাদের চিলগাই বেন এসে টমকে বলে, আমার কোনো টেনশন নেই, তুমি কোনো একটা সমাধান বের করেই ফেলবে। টম বলে, তুমি ঠিকই বলেছ, সবকিছুর একটা সমাধান থাকে, কিন্তু এটা অনেক অদ্ভুত। নর্থ যেদিকে থাকার কথা সেদিকে নেই, মানে নর্থের জায়গায় সাউথ, সাউথের জায়গায় নর্থ। মনে হচ্ছে দিক উল্টে পাল্টে গেছে। জুলিয়া বলে, এটা কি সম্ভব? টম বলে, এর আগে এই ঘটনা 7 লাখ বছর আগে হয়েছিল। বেন বলে, সমুদ্র কোথায় তাহলে? টম বেনকে জানায়, ওইখানে আছে যেখানে সমুদ্রের থাকার কথা না। পরবর্তীতে আমরা দেখতে পাই বেন তার জন্মদিনের বেলুনগুলো সুতা দিয়ে বেঁধে আকাশে উড়িয়ে রেখেছে, কারণ সেটা সিগন্যাল হিসেবে কাজ করতে পারে। টম আবারও কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তার সাথে কোন একজন লোক কানেক্ট হয়ে যায় রেডিওতে। সেই লোকটা জানায় তার নাম নাও। টম বলে ওঠে, হেই, অনেকদিন পর কারো সাথে কথা বলে ভালো লাগছে। আপনি জানেন এখানে কি হয়েছে? নাও বলে, ম্যাগনেটিক পোল রিভার্স হয়ে গেছে। আমরা তখন ফাঁকা জায়গায় একটি সাবমেরিন দেখতে পাই। নাও আরো বলে, আমরা তখন সমুদ্রের গভীরে যাচ্ছিলাম সাবমেরিন নিয়ে, আর সমুদ্র শুকিয়ে যায়। সমুদ্র এখন শহরে চলে গেছে। মনে হচ্ছে যেন দুনিয়া মানুষদের শেষ করে দিতে চায়, যেন মানুষ আগে দুনিয়াটিকে শেষ করতে না পারে। টম জিজ্ঞাসা করে, আচ্ছা, আর কোনো সার্ভারের সাথে আপনার কথা হয়েছে? নাও বলে, না, সকল যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে গেছে। কিছু রিসার্চ করে জানতে পারলাম যে পোল আবারও রিভার্স হয়ে যাবে আর সমুদ্র তার জায়গায় আবার ফিরে আসবে। আমার হিসেবে 1 সপ্তাহ লাগতে পারে। যত দ্রুত সম্ভব যত উঁচু জায়গায় যেতে পারেন চলে যান। জুলিয়া বেন এবং কেসিকে সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য যেতে বলে। টম নাওকে জিজ্ঞাসা করে, আপনি আপনার সাবমেরিনে কতজনকে নিতে পারবেন? নাও বলে, আমাদের সাবমেরিন শুধু 3 জন মানুষকে ধারণ করতে পারে। আমার পার্টনারও মারা গেছে। টম নাওকে অনুরোধ করে তার সন্তানদের বাঁচানোর জন্য। সে বলে, আমাদের ওপর ভরসা করতে পারেন, শুধু আমাদের বাচ্চাগুলোকে বাঁচিয়ে নিন। আমি একজন ওশান গ্রাভার আর আমার স্ত্রী একজন ডক্টর। সেই লোকটা তার ঠিকানা দিয়ে দেয়। টম দ্রুত পর্যবেক্ষণ করে তাকে বলে, আপনার ঠিকানা অনুযায়ী সেখানে পৌঁছাতে আমাদের 3 দিন লাগবে। টম জুলিয়াকে বলে, কাল সকালেই আমরা তাহলে বেরিয়ে পড়ব। সমুদ্রের পানি ফিরে আসতে আসতে আমরা সেখানে অবশ্যই পৌঁছে যেতে পারবো। এরপর আমরাও কোনো সুরক্ষিত জায়গায় চলে যাব। পরের দিন সকালে সবাই তৈরি হচ্ছিল। টম হঠাৎ বাইরে একজন লোকের দেখা পায়। তার সাথে একটি কুকুরও ছিল। টম লোকটাকে সাহায্য করতে এগিয়ে যায়, সাথে পানির বোতল নিয়ে যায়। ভাবে লোকটা হয়তো অনেক ক্লান্ত। টম সেই লোকটাকে বলে, আরে, এতদিন পর কাউকে দেখে বেশ খুশি লাগছে। আপনার কি কোথাও ব্যথা লেগেছে? আমার স্ত্রী একজন ডাক্তার। টম বোতলটা এগিয়ে দেয়। লোকটাও পানি পান করে। টমের পেছন পেছন জুলিয়াও আসছিল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু লোকটা হঠাৎ টমকে পানির বোতল দিয়ে আঘাত করে বসে। লোকটার কাছে এক ধারালো অস্ত্র ছিল। সেটা একদম টমের পেটে ঢুকিয়ে দেয় এবং লোকটা টমকে একদম মেরেই ফেলে। এখন জুলিয়া এগুলো দেখে চিৎকার করে ওঠে। লোকটা এখন বোটের দিকে আসছে। জুলিয়া দ্রুত বোটে ফিরে আসে তার সন্তানদের রক্ষা করার জন্য। কেসি কানে হেডফোন লাগিয়ে খাবার খাচ্ছিল। বাহিরে কি হয়ে যাচ্ছে সে বুঝতেই পারেনি। জুলিয়ার ডাক শুনে কেসি দরজার কাছে গিয়ে একদম হতবাক হয়ে যায়। দূরে তার বাবার মৃত শরীর পড়ে থাকতে দেখে একদম থমকে যায়। জুলিয়া তাকে কোনো মতো ভেতরে টেনে এনে দরজা লাগিয়ে দেয়। বেন এখনো এত কিছু দেখার সুযোগ পায়নি। লোকটা বোটের ভেতর ঢোকার চেষ্টা করছে খাবারের সন্ধানে। জুলিয়া দ্রুত বেন এবং কেসিকে লুকিয়ে দেয় আর তাদের একটা বন্দুক দিয়ে বলে শুধুমাত্র বিপদেই এটিকে ব্যবহার করবে। এরপর জুলিয়া অন্য একটা রুমে চলে যায়। এদিকে সেই লোকটাও দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে। ভেতরে সে খাবার খুঁজে খেতে শুরু করে। জুলিয়া ছুরি হাতে লুকিয়েছিল। সেই লোকটা সবগুলো রুম চেক করতে থাকে। জুলিয়া সেটা বুঝতে পেরে বোটের বাইরে পালিয়ে চলে এলে সেই লোকের কুকুর তাকে দেখে ডাকতে শুরু করে। এরপর জুলিয়ার উপর আক্রমণ করলে সে সেই কুকুরটিকে ছুরি দিয়ে মেরে ফেলে। লোকটা তার কুকুরের আহত শরীর দেখে ভীষণ রেগে যায়। জুলিয়াও কিছুটা আহত ছিল। কোনো রকমে সে বোটের মাথায় উঠে পড়ে এবং সামনের ভাঙা কাঁচ দিয়ে ভেতরে ঢুকে পড়ে।
সেখানেই লোকটা জুলিয়ার ওপর আবার আক্রমণ করে। দুজনের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। জুলিয়াকে যখন লোকটা গলা টিপে প্রায় মেরেই ফেলতে যাবে, তখনই কেসি সেই লোকটাকে শ্যুট করে দেয়, ফলে বোটে আগুন ধরে যায়। জুলিয়া দ্রুত বোট থেকে বের হতে বলে। টেবিলে ম্যাপ রাখা ছিল, কিন্তু তা আগুনে পুড়ে গেছে। জুলিয়া আর কেসি প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার নিয়ে বাহিরে চলে আসে। বেন এদিকে তার বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে কান্না করছিল। টমের জন্য তারা তিনজন কান্না করছিল। এমন সময় জুলিয়া দেখতে পায় সেই পাগল লোকটা বোট থেকে বেরিয়ে তাদের দিকে আসছে। জুলিয়া আবার তার সন্তানদের নিয়ে পালানো শুরু করে। বেন বারবার পেছনে তাকাচ্ছিল আর তার বাবার জন্য কান্না করছিল। এখন এ পথ তাদের তিনজনকে পার করতে হয়। তারা একটা নিরাপদ জায়গায় এসে আশ্রয় নেয়। বেন তখনও পাহাড়ের দেয়ালে মাথা গুজে কান্না করছিল। কেসি তার মাকে বলে, সেই সাইকোটা বেলুনগুলোর জন্য আমাদের খুঁজে পেয়েছিল, তাই না মা? বেনের সেই কথা শুনে মন ভেঙে যায়। জুলিয়া বলে, এমন বলো না। জুলিয়া বেনকে বোঝায়, তোমার জন্য এগুলো হয়নি বেন, আমরা কেউ জানতাম না এমন কিছু একটা হবে, এতে তোমার কোনো দোষ নেই। আমি তোমাদের বাঁচানোর জন্য সবকিছু করব। এরপর ওরা আবার যাত্রা শুরু করে, আর আমরা দেখতে পাই সেই পাগল লোকটা এখনো তাদের পিছু ছাড়েনি। কিছু দূরে যাওয়ার পর তারা সেই লোকটাকে আবার দেখতে পায়, যা দেখে তারা আবারও পালানো শুরু করে। যাওয়ার সময় এক জায়গায় তারা মানুষের সমুদ্রে ফেলা অনেক প্লাস্টিকের বোতল দেখতে পায়। পালাতে পালাতে তারা অনেক ক্লান্ত। বেইনের ঠোঁট পুরো শুকিয়ে গেছে, ডিহাইড্রেট হয়ে গেছে বেন। বোতলের মুখ ছিল আলগা। জুলিয়া বলে, এটা কিভাবে হলো? পানি তো বেশি নেই। কেসি বলে, হয়তো আমি বন্ধ করতে ভুলে গেছি। জুলিয়া একদম রেগে যায়, আমাদের কাছে তো এখন পানি নেই, এখন আমরা কি করব? কেসি বলে, আমার উপর চিৎকার করছো কেন? ওই সাইকো আমাদের মেরে ফেলবে, আমরা কেউ বাঁচব না। একটু কথা কাটাকাটি হয় জুলিয়া আর কেসির। রাত হয়ে যাচ্ছিল। তারা একটা পুরনো প্লেন দেখতে পায়, হয়তো সেটা সমুদ্রে অনেকদিন আগে তলিয়ে গিয়েছিল। সেই প্লেনেই তারা আজ রাতে বিশ্রাম নেবে বলে ঠিক করে। রাতে তারা তাদের বাবাকে মিস করছিল। কেসি তার মাকে বলে, বিশ্বাসই হচ্ছে না, বাবা আর নেই, মনে হচ্ছে এই বুঝি ফিরে আসবে। তারা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কেসি প্রকৃতির ডাকে সাড়া দিতে একটু বাহিরে যায়, আর তখনই সেই লোকটা কেসিকে চুপি চুপি এসে পেছন থেকে মারার চেষ্টা করে। ভাগ্য ভালো, জুলিয়া এসে সেই লোকটাকে মেরে ফেলে। খুবই নৃশংসভাবে, অনবরতভাবে ছুরি দিয়ে আঘাত করতে থাকে তার বুকে, মুখে, সারা শরীরে। এরই মাধ্যমে জুলিয়া টমের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিল। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। এরপর তারা আবার তাদের গন্তব্যে বেরিয়ে পড়ে। জায়গায় জায়গায় নোংরা পানি জমেছিল। বেন এতটাই তৃষ্ণার্ত ছিল যে দৌড়ে গিয়ে পানিতে মুখ চুবিয়ে খেতে শুরু করে। কেসি ও জুলিয়া তাকে গিয়ে থামায়, বলে, অসুস্থ হয়ে যাবে বেন, থামো। অনেকক্ষণ চলার পর তারা আবারও একটা বিশ্রামের জায়গা বেছে নেয়। আশেপাশে কিছু ভাঙা জিনিসপত্র ছিল, সেগুলো দিয়ে থাকার একটা জায়গা বানায়। ভোরে জুলিয়া বাইরে গেলে দেখতে পায় অনেক বড় বড় কাকড়া তাদের দিকে ধেয়ে আসছে। জুলিয়া এটি দেখে দৌড়ে গিয়ে বেন ও কেসিকে তাড়াতাড়ি জাগিয়ে তোলে এবং আবারও পালানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে সামনে এক বড় কার্গো জাহাজ দেখতে পায়। সেখানে বড় বড় কন্টেইনার ছিল, আর সেখানে কিছু মানুষও দেখা যায়। পেছনে কাকড়াগুলো দেখে সেই মানুষগুলো জুলিয়াদের রেখেই দরজা বন্ধ করে দেয়। জুলিয়ারা অনেক কষ্টে কন্টেইনারের ওপরে উঠে পড়ে। ওঠার সময় জুলিয়ার পায়ে একটা কাকড়া কামড় দিয়ে দেয়, আর কন্টেইনারের এক সাইডে একটু ভাঙা ছিল। সেই জায়গাটা দিয়ে কাকড়াগুলো কন্টেইনারের ভেতরে ঢুকে পড়ে। কাকড়াগুলো কন্টেইনারের ভেতরে থাকা মানুষগুলোকে মেরে ফেলে। যদিও তারা গুলি করছিল, তবে কয়টাই বা মারতে পারত? কাকড়া ছিল হাজার হাজার। সেখানে যখন জুলিয়ার জ্ঞান ফিরে, তখন বেন আর কেসিকে না দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। তবে বেন আর কেসি খাবার আর অস্ত্র খুঁজতে অন্য জায়গায় গিয়েছিল, তাদের কিচ্ছু হয়নি। কাকড়াগুলো অবশ্য আশেপাশে এখন আর নেই। জুলিয়া নাওয়ের সাথে যোগাযোগ করে। নাও জুলিয়াকে জানায় সামুদ্রিক প্রাণীগুলো আবার ফিরতে শুরু করেছে, এর মানে সমুদ্রের পানি খুব তাড়াতাড়ি ফিরে আসছে। আমার ওপরও হামলা হয়েছিল, সেজন্য আমি এখন অনেক আহত হয়ে গেছি। জুলিয়া এখন জানে না যে তাকে কোন ডিরেকশনে যেতে হবে। নাও তার কাছে থাকা ফ্লেয়ার গান দিয়ে আকাশের দিকে শ্যুট করে, আর বেনের সেটা নজরে আসে। তারা সেই ডিরেকশনে যেতে শুরু করে। তারা একটি পাহাড়ের ভেতর দিয়ে প্রবেশ করে। উপর থেকে বড় বড় পাথর তাদের উপর পড়তেই যাবে, তখনই জুলিয়া তাদের সন্তানদের সামনে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয়। আর জুলিয়া ছিল পাথরের অপোজিটে, তার মানে জুলিয়া আর সামনে এগোতে পারবে না। জুলিয়া ক্যাসিকে সামনে এগিয়ে যেতে বলেন।
সাবমেরিনের জায়গা হবে মাত্র 3 জনের। বেন তার মাকে ছাড়া কিছুতেই যেতে চাইছিল না, তবুও বাধ্য হয় যেতে। কেসি আর বেন দ্রুত সাবমেরিনের কাছে পৌঁছে যায়। নাও এর অবস্থাও খুব গুরুতর। সে কেসিকে বলে, আমি আর বেশিক্ষণ হয়তো বাঁচব না, তোমরা 3 জন এই সাবমেরিনটা নিয়ে নাও। এটা শুনে কেসি দ্রুত দৌড়ে জুলিয়ার কাছে যায়। এদিকে কাকড়াগুলো জুলিয়ার দিকে ধীরে ধীরে আসতে শুরু করে। জুলিয়ার কাছে বন্দুক ছিল, কিন্তু সবগুলোকে তো আর মারা সম্ভব নয়। তবুও জুলিয়া আপ্রাণ চেষ্টা করে যায়। বন্দুকের গুলিও শেষ হয়ে যায় এক সময়। জুলিয়া তার মৃত্যুকে মেনেই নিয়েছিল। এমন সময় হঠাৎ কেসি চলে আসে, তাকে পাথরের ওপর থেকে টেনে ওপরে তুলে নেয়। তারা দ্রুত গিয়ে সাবমেরিনে ঢুকে পড়ে। তারা ভেতর থেকে দেখে বাহিরে বিশাল ঢেউ আসছে। সমুদ্র আবার আগের জায়গায় ফিরে আসছে। তাদের অবস্থা আবার খারাপ হয়ে যেতে থাকে। প্রচণ্ড ঢেউ সাবমেরিনের ওপর এসে পড়ছিল। সেই প্রচণ্ড ঝাঁকিতে তারা অজ্ঞান হয়ে যায় সবাই। সবকিছু শান্ত হলে তারা বাহিরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে তারা দেখে যে তারা একটা শহরে এসে পড়েছে, আর আশেপাশের অবস্থা দেখে মনেই হচ্ছিল সব ধ্বংস হয়ে গেছে। হয়তো সেখানে একজনও আর বেঁচে নেই। আর এই দৃশ্যের সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই মুভিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর নেক্সটে কোন মুভি এক্সপ্লেনেশন চান তাও জানিয়ে দিতে পারেন। রদবদল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।